আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 1 2 3 4 অমুক নেতার টুপকি মার। আপনাদের মনে আছে কিছুদিন আগে এই স্লোগান এবং আরেকটা স্লোগান, টিনের চালে কাউয়া, অমুক সাহেব অমুক। আমি বলতে চাচ্ছি না, আপনারা জানেন এই স্লোগানগুলো কিছুদিন আগে উঠেছিল, কারণ বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে তাদেরই একজন চাঁদাবাজকে আরেক পাথর থেতলে মেরে ফেলা হয়েছিল হঠাৎ করে। বাংলাদেশের সবগুলা ক্যাম্পাস থেকে সাধারণ ছাত্রছাত্রী, মানে যারা এখন আমরা জানি যে এরা কারা, এইসব গুপ্ত সাধারণ ছাত্রছাত্রী হুট করে মিছিল করে টুপকি মারলো একটা বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার, একজনের ভারপ্রাপ্ত শীর্ষ নেতার, এবং এই স্লোগান সারা বাংলাদেশে তারা রাতে উত্তাল করে দিল। এই যে টুপকি মারার স্লোগানের কারণে যে প্যানিক, যে ভয়টা বিএনপি পেয়েছে, তারই ফলশ্রুতিতে ফজলুর রহমান সাহেব, যাকে বিএনপি নিজেরাই এখন ফজু পাগলা বলা শুরু করেছে, তার উপরে এই পরিণতিটা তৈরি হয়েছে। এই পরিণতিটার মাধ্যমে আসলে শেষ পর্যন্ত ফজলুর রহমান জিতে গেলেন বলতে তার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো এখানেই একটা ধাক্কা খাবে, বাট মোটামুটি তিনি জিতে গেলেন এবং হেরে গেল বিএনপি। এবং জিতে গেলেন যারা আমাদের মতো সুশীল লোকজন, যারা বিশ্বাস করা শুরু করেছিল যে বিএনপি মুক্তিযুদ্ধের নতুন পক্ষ শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, জামাতকে তারা ডিসন করতে যাচ্ছে। অনেকদিন আগে গোলাম আজম একটা কথা বলেছিলেন যে লাহোরে জামাত ইসলামের হেড অফিস লাহোরে, আগেও লাহোরে, এখনো লাহোরে। সো একইভাবে এখন আমাদেরকে বলতে হচ্ছে যে বিএনপিকে গত দীর্ঘ সময় ধরে, 2 যুগ ধরে চালাচ্ছিল জামাত, তখনও চালাচ্ছিল, এখনো চালাচ্ছে, সম্পূর্ণভাবে জামাতে ইসলামের উস্কানিতে বা তাদের টুপকি মারার ভয়ে, তাদের সেই স্লোগানের ভয়ে বিএনপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের উপরে, যিনি খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য, একজন শীর্ষস্থানীয় বয়স্ক নেতা, যিনি বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যার ঐতিহ্য আছে, সেই সোনালী দিনের ছাত্রনেতা, বর্তমানে বিএনপির সাথে, আগে ছাত্রলীগ করতেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সে ফজলুর রহমান, যিনি একজন অ্যাসেট হতে পারতেন বিএনপির জন্য, তাকে লায়াবিলিটিস হিসেবে দেখিয়ে বিএনপি তাকে 3 মাসের জন্য বহিষ্কার করে দিয়েছে। বহিষ্কার বলে না, বলেছে প্রাথমিক সদস্য পদ সহ সবকিছু স্থগিত। প্রাথমিক সদস্য পদ স্থগিত করে ফেলা এর চেয়ে হাস্যকর কাহিনী হতে পারে না। ইফ ইউ ডোন্ট লাইক সামওয়ান, তোমাকে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যেতে হবে। হ্যাঁ, তোমার পদবি স্থগিত হতে পারে, তুমি এই ক্যাপাসিটিতে কথা বলবো না, কিন্তু একটা লোকের প্রাথমিক সদস্য পদ কিভাবে স্থগিত হয়ে যায়, এবং এটা এত দ্রুত বিএনপি প্রতিক্রিয়াটা দেখালো, ভাব দেখে মনে হলো এই রেজাল্টটা তারা আগে লিখে রেখেছিলেন, তারা জাস্ট অপেক্ষা করছিলেন যে ফজলুর রহমান সাহেব একটা কিছু কাগজ দিলেই এটার বিপরীতে তোমার ব্যাখ্যা গ্রহণযোগ্য হয় নাই বলে তারা এই জিনিসটা দিবেন। ফজলুর রহমানের অপরাধটা কি? ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলছিলেন। ফজলুর রহমান এই যে এনসিপির নামে এবং ছাত্র সমন্বয়কদের নামে বাসুর শিবিরগুলা বিভিন্ন জায়গায় লুটপাট করছে, বিভিন্ন জায়গায় শীর্ষস্থানীয় নেতাদেরকে অপমান করছে, এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এটি হচ্ছে তার মূল দোষ। বিশেষ করে মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করার জন্য ফজলুর রহমান বেশ কিছুদিন ধরে অনেক জোরালো ভূমিকা রাখছিলেন, সোচ্চার ভূমিকা রাখছিলেন। মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করার জন্য যারা কথা বলবেন, বিশেষ করে যারা 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, তাদের উপরে খড়গহস্ত হবে ডক্টর ইউনূস, জামাত ইসলাম এবং তাদের বাছুর বাহিনী, সেটা শিবিরের নামে হোক, এনসিপির নামে হোক, সেটা আমরা জানি। বিএনপি কেন এইখানের মধ্যে গেল? কারণ সেই জামাত আবার বিএনপিকে চালানো শুরু করেছে। আমরা জানি যে গোপন কিছু খবর আছে যে ফজলুর রহমানকে বহিষ্কার করে দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল। পরবর্তীতে যেভাবেই হোক বিএনপির মধ্যে যারা এখনো পর্যন্ত কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোকজন আছেন, তারা অন্ততপক্ষে এই বহিষ্কারাদেশটা ঠেকাতে পেরেছেন, কারণ তার যে বাইরের যে প্রতিক্রিয়াটা, তারা এই জিনিসটার দিকে শীর্ষ নেতাদেরকে একটু নজর দিয়েছেন। ফজলুর রহমান কি বলেছে না বলেছে আমি সেটাকে গুরুত্ব দিতে যাই না, কারণ বাংলাদেশে এখন শত শত হাজার হাজার ইউটিউব হয়, টক শো হয়, এবং এইগুলোতে যারা অতি কথন করেন, মানে প্রতিদিন যারা উপস্থিত হন, আপনি যখন অনেক বেশি কথা বলবেন তখন 2-4টা ভুল কথা বলবেন, এটা অস্বাভাবিক কিছু নয়। ফজলুর রহমান গত কয়েক মাস ধরে টানা প্রতিদিন প্রতি রাতেই একাধিক টেলিভিশন শো, ইউটিউব শোতে আমি ওনাকে দেখছিলাম, ধরেই নিতে পারি আমরা তিনি হয়তো একটা স্লিপ অফ টাং হয়েছে, উনি তো এটার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এতে যে পাবলিকের কোনো কিছু হয় নাই, এটা ফজলুর রহমানের বাসার সামনে মাত্র 7 থেকে 8 জন 10 জন লোকের একটা তথাকথিত মব 2 দিন ধরে নাটক করা দেখে বোঝা যাচ্ছে। যদি এটা একটা খুব সাধারণ মানুষ বিক্ষুব্ধ হতো, তাহলে একটা গণপ্রতিক্রিয়া হতো, বড় প্রতিক্রিয়া হতো। আমি ধরে নিতাম যে তখন বিএনপি হয়তো এটার উপরে নির্ভর করে বাধ্য হয়ে
তাদের নেতাকে তারা প্রোটেক্ট করতে পারে না। কিন্তু মাত্র 8 থেকে 10 জন লোক, এর মধ্যে হচ্ছে আমি দেখলাম যে অল্প বয়সী 12-13 বছর বয়সের মাদ্রাসার তালবে ইলম 3-4 জন আছে, এবং 2-1টা তথাকথিত বাঘ ছাসের নারী কর্মীরা আছে। একজন নারী কর্মী দেখলাম বাইরে মাইক্রোফোন টাঙ্গিয়ে বলছেন, আমরা রাজাকার এসেছি, ফজলু তুই নিচে নেমে আয়। একেবারে 1971 সালের কপি। 1971 সালে রাজাকাররা এইভাবেই আমাদের বুদ্ধিজীবীদের ঘরে ঘরে গিয়েছিল। তখন অন্তত এতটুকু ছিল, মাইক্রোফোন দিয়ে বলতো না আমরা রাজাকার এসেছি, দরজায় নক দিয়ে চুপচাপ ধরে নিয়ে যেত। এখন আমরা এতদিন পরে আমাদের নতুন প্রজন্মের রাজাকারদের মধ্যে দেখতে পাচ্ছি তারা মাইক্রোফোনে ডাকাডাকি করে বীর মুক্তিযোদ্ধাদেরকে নিচে নামিয়ে হেনস্থা করবে, মারবে, পিটবে, এগুলা করে যাচ্ছে। রাজাকারের সরকার স্বাভাবিকভাবেই তাদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে। এই 8-10 জনের মধ্যে আমি জানি না আপনারা দেখেছেন কিনা, না লেখক মহিউদ্দিন মোহাম্মদ বলেছেন যে তার কাছে খবর আছে এদের মধ্যে বিশেষ করে নারী যাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা নাকি এইসব মব তৈরি করারই কন্ট্রাক্ট নিয়ে থাকেন। আমি এটা সত্য মিথ্যা জানি না। মূল কথা হচ্ছে স্বাভাবিক কোনো গণপ্রতিক্রিয়া ছিল না। মাত্র 7-8 জন লোক, এর মধ্যে 3-4 জন অল্প বয়স্ক মাদ্রাসার তালবে ইলম যাদেরকে বলা যায়, যাদের রাজনৈতিক পরিপক্কতা এখন হয়নি, তাদেরকেও নেওয়া হয়েছে। নিয়ে 7-8 জন মিলে 2টা চাটাই বিচ্ছে। চাটাইয়ের মধ্যে স্বাভাবিক আবার ফজলুর রহমান কাউয়া, ওই যে ফজলুর রহমান ওই নারীর ওইটা, এই ধরনের স্লোগান টোগান তারা দিয়েছেন, এবং এতেই বিএনপি ভয় পেয়ে গিয়েছে, এতেই বিএনপি টেনশনে পড়ে গিয়েছে। আদৌ কি তাই? বিএনপির মতো বড় সংগঠনকে এই 7-8 জনের মবকে ভয় পাওয়ার কথা? মোটেও না। মূল যে জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির এক ধরনের সফট অবস্থান গত কিছুদিন ধরে আমরা দেখছিলাম, সেই অবস্থানটা উলঙ্গ হয়ে যাওয়া, সেই অবস্থানটা চ্যালেঞ্জের মুখে পড়ার ঘটনা ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপির এত হার্শ, এত কঠোর অবস্থান নেওয়াটাই বোঝায়। আমি ধরে নিলাম ফজলুর রহমান 2-4টা যদি ভুল কথা বলেই থাকতেন তাকে সতর্ক করে দেওয়া যেত। আপনারা এনসিপিতে দেখেন, এনসিপিতে কিন্তু একজন নেতা লাগাইতে চায়, লাগানোর চিঠি পাওয়ার পর তার একটা শোকজ করা হয়, এটা ফেসবুকে করা হয়, এবং কিছুদিন পরে এটা উইথড্র করে দেওয়া হয়। কক্সবাজারে বেড়াতে যায়, কক্সবাজার কি কাজনে যায় গিয়েছে আমি জানি না, তারা গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে যায়, ওইখানে একটা শোকজ নোটিশ মেরে দেয় এবং তারপরে তোলা হয়। রাজনীতিতে এইসব তামাশা চলতেই থাকে। বিএনপি হয়তো ফজলুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছিল, সেই শোকজ নোটিশের যে জবাব উনি দিয়েছেন আপনারা অনেকেই পড়েছেন অনলাইন, এটা বেশ বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য একটা জবাব। এটাকে কনসিডার করে বিএনপির উচিত ছিল হয় কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া, নিলেও এটা সতর্কীকরণ টাইপের একটা হালকা ব্যবস্থা নেওয়া। কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি। বিএনপি খুব জোরালো এবং শক্তভাবে একটা মেসেজ দিয়েছে, এবং এই মেসেজটা হচ্ছে, যাই করো ছাগল লাফায় খুঁটির জোরে, খুঁটির বাইরে যাওয়া যাবে না। খুঁটি কতটুকু? খুঁটি হচ্ছে জামাতে ইসলামের বিরুদ্ধে, রাজাকারদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে বেশি উচ্চ কণ্ঠ হওয়া যাবে না, বেশি গলা তোলা যাবে না। যদি তোলা হয় তাহলে বিএনপি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এবং হার্শভাবে মোকাবেলা করবে। এবং আমি খুবই কি বলা যায় বিরক্ত হয়েছে দেখে যে ডাকসুর যে জিএস প্রার্থী আছেন ছাত্রদলের, তিনি যতক্ষণ ফজলুর রহমানের সদস্যপদ ছিল, এই মুহূর্তে উনি হয়তো বিএনপির সদস্য না, আগামী 3 মাসে অ্যাটলিস্ট না, তখনও তাকে ফজু পাগলা বলে টেলিভিশনে বক্তৃতা দিচ্ছে। এটা 80 দশক 90 দশকে ছাত্র রাজনীতির সাথে আমরা যারা জড়িত ছিলাম বা কাছে থেকে দেখা শুরু করেছে, এটা কল্পনাই করা যেত না যে একটা ছাত্র সংগঠনের নেতা, তার মূল দলের নেতা, যিনি যেই সেই নেতা না, উনি চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে ফজু পাগলা বলে টেলিভিশন চ্যানেলে বলছে। বিএনপি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ দেয় নাই, তাকে কোনো সতর্কীকরণ করে নাই, কারণ বিএনপি ভাবছে যে শেষ পর্যন্ত রাজাকার যারা বলবে তাদেরকেই সতর্ক করতে হবে, তাদের সদস্য পদই স্থগিত করে রাখতে হবে। বক্তব্য জায়গায় শুরু করছিলাম, সেখানে শেষ করব। ফজু পাগলা জিতলেন। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে যে পরিচিতিটা গত কয়েক মাস ধরে তৈরি করার একটা চেষ্টা ছিল, যে ন্যারেটিভ তারা দাঁড় করাতে চাচ্ছিল, ফজু পাগলার কারণে সেটা প্রশ্নমুখ বিদ্ধ হলো। জামাতে ইসলামের হেডকোয়ার্টার লাহোরে, অতীতেও ছিল, বর্তমানেও আছে। ভালো থাকুন দর্শকরা, কথা হবে অন্যদিন। দেখা যাক কার হেডকোয়ার্টার কোথায়, কার দড়ি কার কুঠিতে বাঁধা, সেটা আমরা একসাথে পর্যবেক্ষণ করতে থাকবো। এই যে প্রেস সচিবের একের পর এক মিথ্যা কথা, এবং ধরুন কখনো বিবিসি, কখনো অন্য কোনো সংবাদ মাধ্যম, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের পর ভারতের গণমাধ্যম, এবার মালয়েশিয়ার মন্ত্রী, তারা সকলে যে এই মিথ্যা এবং বিভ্রান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে এসব কেন হচ্ছে এ কথা তুলছেন, এবং সেটা যে বাংলাদেশের জন্যে, বাংলাদেশের সরকারের জন্যে অপমানজনক, সেটা বুঝতে ব্যর্থ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের
এই প্রেস সেক্রেটারি বা প্রেস উইং। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আবারও আন্তর্জাতিক পরিসরে একটা মিথ্যা কথা বলে ধরা খেয়ে গেছেন। মানে এর ফলে যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যেকেই অপমানিত হই, সেই বোধ, বুদ্ধি বা বিবেচনা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নাই। তারা প্রতিবারই ভাবেন তারা তাদের প্রেস উইংয়ের মাধ্যমে বা তাদের ভেরিফাইড ফেসবুক পোস্টে কিংবা তাদের মন্ত্রীদের বরাতে এমন একটা মিথ্যা ছেড়ে দেবেন বাজারে যে তাতে দিকে দিকে ধন্য ধন্য রব পড়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী বিশ্বমানব আমাদের দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন বলেই এমন চমক তিনি দেখাতে পেরেছেন। সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি ঘটেছে ডক্টর ইউনূসের বলতে গেলে গত আগস্টের পরই প্রথম একটা দ্বিপাক্ষিক সফর। মানে এর আগে তো তিনি বিভিন্ন দেশে নিজে নিজে গিয়ে উপস্থিত হয়েছেন তার 3-0 তত্ত্ব নিয়ে নিম্নমানের কোনো একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। তার নিয়মিত যে পেশা ছিল বহু দশক ধরে, সেটার ধারাবাহিকতা হিসেবেই তিনি কোনো একটা সাধারণ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন, তাকেই একটা রাষ্ট্রীয় সফরে পরিণত করে 40-45 জনের দল নিয়ে তিনি রওনা হচ্ছিলেন বিভিন্ন দেশে এবং গিয়ে গিয়ে চেষ্টা করছিলেন যে কোথাও তিনি আসলে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন কি পারেন না। তো সেসব নিয়ে নানা কাণ্ডের কথা তো অনেকবার বলেছি, আপনারাও জানেন। ধরেন কাতারে গেছেন, কাতারের আমিরের দেখা পান নাই, কাতারের আমিরের মার সাথে দেখা করে এসেছেন। তো এরকম নানা ঘটনা তো ঘটেছেই। মালয়েশিয়া সফরটা কিন্তু ডক্টর ইউনূসের এই আগস্ট মাসেই যেটা হলো, এই সফরটা প্রকৃত অর্থেই একটা দ্বিপাক্ষিক সফর ছিল এবং মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি প্রকৃত অর্থেই ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধুত্বের প্রমাণ দিতে গত আগস্টে তিনি ক্ষমতা নেওয়ার পরপর আনোয়ার ইব্রাহিম কিন্তু একদিনের সফরে বাংলাদেশে এসেও ডক্টর ইউনূসকে একটা সমর্থন জানিয়ে গিয়েছিলেন। এই আগস্টের মালয়েশিয়া সফরে গিয়েও এমন একটা কেলেঙ্কারি করে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এবং তার পারিষদবর্গ যে এখন মালয়েশিয়ার রাজনীতিতে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে তা নিয়ে আলোড়ন পড়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে দেখা করেছিলেন মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদেরের সঙ্গে। তার সঙ্গে দেখা করার পরেই প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে লেখা হলো যে মালয়েশিয়া নাকি এখন বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট পাস দেবে, যার ফলে মালয়েশিয়ায় যেসব শিক্ষার্থীরা বাংলাদেশের পড়ালেখা করছেন তারা সকলেই মালয়েশিয়ায় উচ্চ মানসম্পন্ন চাকরি পাওয়ার অধিকারী হবেন। মানে তাদের সুযোগ হবে মালয়েশিয়ার কর্মসংস্থান বাজারেই ঢুকে পড়া এবং মালয়েশিয়ার শ্রম বাজারে ঢুকে তারা হাই প্রোফাইল জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেসব কাজ পাবেন এই গ্র্যাজুয়েট ভিসার মাধ্যমে। মানে একটা বিরাট ঘোষণা। এবং এ কথা কার বরাত দিয়ে ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখলো ডক্টর ইউনূসের প্রেস উইং? লিখলো হচ্ছে আমাদের 26 লাখ তত্ত্বের উদ্ভাবক ডক্টর আসিফ নজরুলের বরাত দিয়ে। তিনিও ওই বৈঠকে ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে এসেই তিনি এটা বললেন যে বাংলাদেশের হাজার হাজার গ্র্যাজুয়েট ছাত্রকে গ্র্যাজুয়েট পাসের মাধ্যমে মালয়েশিয়া এখন হাই প্রোফাইল চাকরি দিয়ে দেবে। কারণ তার তো হাজার লাখ, এসবের কোনো হিসাব ঠিক নাই। এর আগে তিনি বাংলাদেশের নিজের বেকার আছে 30 লাখের মতো, তিনি বলে দিলেন যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে। এরপরে 1 বছরের বেশি পার হয়ে গেছে, সেই ডক্টর আসিফ নজরুলের মুখে এখন পর্যন্ত 26 লাখের তালিকা কেন, 26 জনের তালিকা শুনি নাই, কিংবা তিনি এখন পর্যন্ত এটা নিশ্চিত করতে পারেন নাই যে 26 জন ভারতীয়কে তিনি দেশে পাঠিয়ে বাংলাদেশি তরুণদেরকে সেখানে চাকরি দেবেন। কাজে এই মিথ্যা তথ্য প্রচারকারী, বিভ্রান্তি ছড়ানো এই ব্যক্তিবর্গ তারা ঠিক এই কাজটি করছেন এখন সরকারের সর্বোচ্চ পদে বসেও। তো ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কথা তারা লিখে দিয়েছে। তারা ভেবেছে একদিকে যেমন বাংলাদেশে দারুণ হাততালি পাওয়া যাবে, মালয়েশিয়া সেটা লক্ষ্য করবে না। এখন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিজ্ঞান কর্মসংস্থান বিষয়ক কমিটির এক চেয়ারম্যান তিনি এখন এক টিকটক পোস্ট বানিয়েছেন 2 মিনিট 19 সেকেন্ডের, যেটা মালয়েশিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে হাইম হিলমান নামের ওই রাজনীতিক বলেছেন যে বাংলাদেশের এখন 10,000 ছাত্র পড়ে মালয়েশিয়ায়, তার মানে মালয়েশিয়ার সরকার হাজার হাজার বাংলাদেশিকে মালয়েশিয়ায় হাই প্রোফাইল চাকরি দেবে, তার মানে এই 10,000 লোককেই মালয়েশিয়ায় চাকরি দেবে। আর এরপর যদি লাখ লাখ আসে তার মানে তো আমি বুঝে নিচ্ছি যে তার মানে এরপরে যদি লাখ লাখ বাংলাদেশের ছাত্র মালয়েশিয়ায় পড়তে থাকে তারাও গ্র্যাজুয়েট পাস পাবে, তারা সবাই মালয়েশিয়ায় চাকরির অ্যাপ্লাই করতে পারবে। এই কথা শুনে খুব স্বাভাবিকভাবে মালয়েশিয়ার ভিতরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের 10,000 ছাত্রকে মালয়েশিয়া তার কর্মসংস্থান দেবে, তাহলে মালয়েশীয়দের কি হবে?
এখন উচ্চশিক্ষা মন্ত্রী আব্দুল কাদের তিনি বলেছেন এই পুরো তথ্য মিথ্যা, পুরো তথ্য বিভ্রান্তিকর। বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে কিংবা প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে যে কথা বলা হয়েছে এই সবই মিথ্যা, বিভ্রান্তিকর, অসত্য। এবং মালয়েশীয় রাজনীতিবিদের উচিত ছিল তার সঙ্গে আলাপ করে নিয়ে তারপর এমন একটা টিকটক ভিডিও বানানো, কারণ মালয়েশীয় সরকার কখনো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বা বাংলাদেশের কোনো মন্ত্রী ডক্টর আসিফ নজরুলের সামনে অনুষ্ঠিত কোনো বৈঠক, মানে কোথাও কোনোদিন নাকি মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী এমন কথা বলেনি নাই যে বাংলাদেশের ছাত্রদেরকে গ্র্যাজুয়েট পাস দেওয়া হবে আর বাংলাদেশের ছাত্ররা হাজার হাজার শিক্ষার্থী ডক্টর আসিফ নজরুলের ভাষায় মালয়েশিয়ায় উচ্চ মানসম্পন্ন হাই প্রোফাইল চাকরি পেয়ে যাবেন। এখন বুঝুন, বাংলাদেশের সংবাদ মাধ্যমের কোনো উপায় আছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কোনো কথার ওপর ভরসা করার? মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমের তো সাধ্য নাই প্রেস উইংকে জিজ্ঞেস করার যে আপনারা মিথ্যা কথা কেন বলেন। কিন্তু এই যে ডক্টর ইউনূসের প্রেস উইং মিথ্যা বলা শুরু করেছে বিভিন্ন সফরকে কেন্দ্র করে, সেটা প্রথম জানা যায় কখন মনে আছে আপনাদের? এপ্রিলে ওই যে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে যখন ডক্টর ইউনূস আর নরেন্দ্র মোদীর বৈঠকটা হলো। তো ডক্টর ইউনূস আর নরেন্দ্র মোদীর বৈঠক শেষেই প্রেস সচিব কি ফেসবুক পোস্ট দিলেন? তিনি ফেসবুক পোস্ট দিলেন নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের অভিমানের জবাবে বলেছেন, ডক্টর ইউনূস যখন বলেছেন আপনারা থামান শেখ হাসিনাকে, তিনি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছেন, তখন ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমরা কিন্তু সবসময় আপনাকে সম্মান করেছি, শেখ হাসিনা আপনাকে অপমান করেছে আমরা দেখেছি, কিন্তু আমরা আপনাকেই সম্মান করে এসেছি। এবং ডক্টর ইউনূসকে নাকি নরেন্দ্র মোদী এরকম ইঙ্গিত দেন যে তিনি শেখ হাসিনাকে বিচারের জন্য ডক্টর ইউনূসের হাতে বা বাংলাদেশে প্রত্যর্পণ করে দেবেন। এসব কথা বললেন ওই বৈঠক শেষে বেরিয়ে প্রেস সচিব শফিকুল আলম রীতিমতো নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে, এবং তারপর সেটা সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম খুব স্বাভাবিকভাবে এই সংবাদটি শিরোনাম করলো। এবং এমনকি আমি ভাবতেই পারিনি যে একজন পেশাদার সাংবাদিক প্রেস সচিব শফিকুল আলম ডাহা মিথ্যা কথা এমন একটা হাই প্রোফাইল বৈঠকের পর বেরিয়ে এসে নিজের ফেসবুক পোস্টে লিখে দেবেন। পরে জানা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসই অন্য সংবাদ মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন বলেছেন শেখ হাসিনার কথা বন্ধ করতে, তিনি বলেছেন তিনি এটা পারবেন না, শেখ হাসিনা স্বাধীন, সোশ্যাল মিডিয়া স্বাধীন। তাহলে বুঝুন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের সম্পর্কের যে অবস্থা দাঁড়ালো তাতে বুঝতে বাকি রইল না যে নরেন্দ্র মোদী কোনোভাবেই ডক্টর ইউনূসকে আপনাকে আমরা চিরকাল সম্মান করে এসেছি এমন কোনো কথা বলেননি। ডক্টর ইউনূসকে এই যে চিরকাল সম্মান করা, দীর্ঘদিনের বন্ধু, এগুলো তার প্রেস উইং, তার প্রেস সচিবের খুব প্রিয় একটা কথা। মানে তিনি হয়তো আইডলাইজ করতেন, তিনি একটা মহামহিম ব্যক্তিত্ব হিসেবে ডক্টর ইউনূসকে দেখে এসেছেন। তিনি যখন ডক্টর ইউনূসের সাথে প্রতিদিন কাজ করার এই চাকরিটা পেলেন, তিনি ভেবেছিলেন আজকে প্রেসিডেন্ট ট্রাম্প, তো কালকে রাজা চার্লস, পরশু কিয়ার স্টারমার, তরশু নরেন্দ্র মোদী, সকলে সারাক্ষণ ডক্টর ইউনূসকে ফোন করবেন আর ডক্টর ইউনূসকে নানা রকম বার্তা পাঠাবেন, বিভিন্ন জায়গায় তাদের দেখা হবে, তিনি একটা বিশ্ব সভায় আসন পাবেন ডক্টর ইউনূসের প্রেস সচিব হিসেবে। তিনি মে মাসে জাপানে একটা নিক্কেই ফোরাম নামে একটা সভায় গেলেন ডক্টর ইউনূস, আবারও রাষ্ট্রীয় সফর ফেদে, এবং সেখানে যাওয়ার পর ডক্টর ইউনূস সাইডলাইনে দেখা করলেন। সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বর্ষিয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ, তার সঙ্গে সেই মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানালেন যে ডক্টর ইউনূসের নাকি দীর্ঘদিনের বন্ধু মাহাথির মোহাম্মদ, কাজে ডক্টর ইউনূস মাহাথির মোহাম্মদকে বলে দিয়েছেন যে বাংলাদেশকে যাতে পূর্ণ সদস্যপদ দেওয়া হয় আসিয়ানের। মানে তখন থেকে আমার মাথা ঘুরছে যে কিভাবে, মানে শুধু বন্ধুত্বের জোরে একটা দক্ষিণ পূর্ব এশিয়ার জোটে, মানে আসিয়ানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশকে পূর্ণ সদস্যপদ দিয়ে দেবেন মাহাথির মোহাম্মদ, মানে এটা মাহাথির মোহাম্মদের ব্যক্তিগত একটা সংস্থা। এরপর জুন মাসে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ITV মাহাথির মোহাম্মদের এক সাক্ষাৎকার গ্রহণ করলো এবং সেখানে তারা সরাসরি ডক্টর ইউনূস সম্পর্কে প্রশ্ন করলো, আর প্রশ্ন করলো বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ দিতে মাহাথির মোহাম্মদ কাজ করছেন কিনা। মানে একদিকে যেমন মাহাথির মোহাম্মদ ডক্টর ইউনূস সম্পর্কে যে জবাব দিলেন একবারও উল্লেখ করলেন না যে তারা দীর্ঘদিনের বন্ধু, এবং বললেন যে ডক্টর ইউনূসের বিষয়ে বাংলাদেশে কোনো ঐকমত্য নাই, তিনি নোবেল
প্রাইজ পেয়েছিলেন যে কাজ করতে, সে কাজ করাই ভালো ছিল তার। অন্যদিকে মাহাথির মোহাম্মদ একরকমের কৌতুকের স্বরে এবং সুরে সেই আইটিভির সাংবাদিককে জিজ্ঞেস করলেন যে ঠিক কিভাবে, মানে আসিয়ানে কি করে বাংলাদেশ সদস্যপদ পাবে। সমস্যাটা তো ভৌগোলিক, কারণ আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আর বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ। আসিয়ান তো জাতিসংঘ নয়। মানে তিনি কৌতুক করে বিদ্রুপ করে এই পাল্টা উত্তরও দিলেন ওই সাংবাদিককে যে আসিয়ান তো কোনো জাতিসংঘ নয় যে বাংলাদেশকেও এখানে নিয়ে নেওয়া যাবে। বুঝুন ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর কেরামতি, মানে যার তার নেম ড্রপ বলে যে কথাটা আছে, মানে যার তার নাম উল্লেখ করে যা তা গল্প ফেঁদে সংবাদ মাধ্যমের সামনে দিয়ে দিলেই শিরোনাম হয়ে যাচ্ছে। কাজেই তিনি ভাবছেন তার কাজ সারা কেউ ধরতে পারবে না যে একের পর এক মিথ্যা তিনি অপপ্রচার করে যাচ্ছেন। এরপর ব্রিটেন গেলেন জুন মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই কথা তো ভুলবার মতো নয়, মানে ব্রিটেন সফরটা তো একটা ল্যান্ডমার্ক, ঐতিহাসিক সফর ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার দলের জন্য, বলতেই হবে। সেখানে গিয়ে প্রেস সচিব বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতো, এটাও কিন্তু দ্বিপাক্ষিক সফর, রাষ্ট্রীয় সফর ফেঁদেই ডক্টর ইউনুস 40 জনের দল নিয়ে মানে রীতিমতো 6 তারকা হোটেলে গিয়ে উপস্থিত হলেন। বিরাট প্রেস উইং তো সাথে সবসময় আছে, 6-7 জনের একটা দল, যাদেরকে আবার আইফোন প্রো 16 ম্যাক্স মানে ওই যে মানে আইফোনের সবচেয়ে নতুন মডেলটা কিনে দেওয়া হয়েছে যাতে খবর প্রকাশে কোনো অসুবিধা না হয়, কোনো ভুল ত্রুটি না হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সংবাদ সম্মেলনে বসে বলে বসলেন যে কিয়ার স্টারমার তো ব্রিটেনে নাই, সেই কারণে কিয়ার স্টারমারের সঙ্গে মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে এবার কোনো সাক্ষাৎ হচ্ছে না, তবে চেষ্টা হচ্ছে কিয়ার স্টারমারের সঙ্গে সূচি যদি মেলানো যায়। ওদিকে সেদিন সারাদিন ধরে ব্রিটিশ টেলিভিশন পার্লামেন্ট সেশন সরাসরি সম্প্রচার করছে। সেই পার্লামেন্ট অধিবেশনে সারা দিন কিয়ার স্টারমার ব্রিটিশ টেলিভিশনের পর্দায় উপস্থিত। তিনি বাজেটের আয় ব্যয় নিয়ে যে রিভিউ চলছে তার প্রশ্নোত্তর অধিবেশনে যোগ দিয়েছেন। আপনারা বুঝুন কি ডাহা মিথ্যা কথা, মানে এমনকি সাংবাদিকের যে একদম বেসিক যে তাড়না, একটা খবর প্রচারের আগে মানে একটা সোর্স দেখে নেওয়া, একটু খবর নেওয়া, সেগুলোরও তিনি প্রয়োজন বোধ করছেন না। তিনি মনে করছেন যে যেহেতু সামনে বসা সাংবাদিকদের মানে বাংলাদেশের সাংবাদিক বা সংবাদ মাধ্যম তাকে, তার বসকে, তাদের পুরো সরকারকে কোনো প্রশ্ন করতে পারবে না, কাজেই তিনি যা বলবেন তাই লোককে ছেপে দিতে হবে। এরপর ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ডাউনিং স্ট্রিট জানিয়ে দিল যে কোনো রকম কোনো আনুষ্ঠানিক বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং এই লন্ডন সফররত ডক্টর ইউনুসের মধ্যে হওয়া নিয়ে কোনো আলাপই তাদের সঙ্গে হয়নি। এমনকি ডক্টর ইউনুস যে লন্ডনে আছেন, ডাউনিং স্ট্রিটের বক্তব্যে বোঝা গেল সেটাও তাদের সঙ্গে কেউ যোগাযোগ করে জানায়নি বা তারা এ বিষয়ে কিছু জানে না। এরপর এই প্রেস সচিব হাজির হলেন এই তত্ত্ব নিয়ে। প্রিন্স চার্লস মানে এখন যিনি রাজা চার্লস, তিনি নাকি ডক্টর ইউনুসের দীর্ঘদিনের বন্ধু, কাজেই রাজা চার্লস নাকি ডক্টর ইউনুসের সঙ্গে একটা একান্ত বৈঠক করবেন একেবারে 1 to 1। সেটাও আবার বিবিসি অনুসন্ধান করে বের করে ফেললো যে ডক্টর ইউনুসের প্রেস সচিব বলছেন বটে যে এই রাজা চার্লস আর ডক্টর ইউনুসের মধ্যে নাকি একটা একান্ত 1 to 1 বৈঠক হয়েছে, কিন্তু রাজা চার্লসের ওয়েবসাইটে সাধারণত তিনি যাদের যাদের দেখা দেন এবং একান্ত কোনো বৈঠক হলে সে বিষয়ে বিস্তারিত তথ্য বা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকে, সেই রাজা চার্লসের ওয়েবসাইটে কোথাও লেখা হয়নি ডক্টর ইউনুসের সঙ্গে তার কোনো সাক্ষাতের কথা। মানে রাজা চার্লসের সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হলো বটে, কয়েক সেকেন্ডের করমর্দন, যখন আরো 12, 13, 14 জনের সঙ্গে রাজা চার্লসের একটা ফাউন্ডেশনের একটি পুরস্কার, আবারও একটি গুরুত্বহীন পুরস্কার গ্রহণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মানে এই যে প্রেস সচিবের একের পর এক মিথ্যা কথা, এবং ধরুন কখনো বিবিসি, কখনো অন্য কোনো সংবাদ মাধ্যম, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকের পর ভারতের গণমাধ্যম, এবার মালয়েশিয়ার মন্ত্রী, তারা সকলে যে এই মিথ্যা এবং বিভ্রান্তির বিরুদ্ধে দাঁড়িয়ে এসব কেন হচ্ছে এ কথা তুলছেন, এবং সেটা যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সরকারের জন্য অপমানজনক, সেটা বুঝতে ব্যর্থ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রেস সেক্রেটারি বা প্রেস উইং। বাংলাদেশের সাংবাদিকতার এমন দুর্দিন এসেছে যে এই প্রেস সচিব আর প্রেস উইং এর ধমকে, চোখ রাঙানিতে এবং পাল্টা ফেসবুক পোস্টে বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন জেরবার কোন খবর দেবে, কতটুকু দেবে,
কতটুকু বলবে আর কতটুকু বলবে না সেই সিদ্ধান্তহীনতায়। এই প্রেস সচিব যার নিজের লেখা ফেসবুক পোস্ট কিংবা যার তত্ত্বাবধানে থাকা ভেরিফাইড ফেসবুক পেজ থেকে খবর নিলেও রীতিমতো আরেক দেশে সমস্যা শুরু হয়, সেই সাংবাদিকের কথায় নিয়মিত এখন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে, টেলিভিশনগুলোকে, সংবাদপত্রগুলোকে খবর সরিয়ে নিতে হয়, খবর মুছে দিতে হয় এবং বিভিন্ন খবরের শিরোনাম পাল্টে দিতে হয়। ভাবুন বাংলাদেশের সাংবাদিকতা কি স্বাধীন অবস্থায় আছে। কাজেই কেই বা প্রশ্ন করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এত মিথ্যা বলে কেন?